আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের ক্লাসটাতে আমরা আসলে ক্লাস এসএসসি 26 ব্যাচ যারা আছেন তাদের বাংলা ভার্সনের যে রেকর্ডেড ক্লাস ছিল সেটা আপলোড করছি এই মুহূর্তে। তো এই ক্লাসটিতে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে অধ্যায় ৩ বল। এই অধ্যায় থেকে আমরা নিউটনের গতির প্রথম সূত্র, নিউটনের গতির দ্বিতীয় সূত্র এগুলো আগেই আলোচনা করেছি, কিন্তু আজকের ক্লাসটাতে স্পেসিফিক্যালি আমরা দ্বিতীয় সূত্র থেকে কি করে ভরবেগের পরিবর্তন এবং ভরবেগের পরিবর্তনের হার এই দুইটা টার্মের পার্থক্য করব, সেখান থেকে আমরা বল রাশিটার দিকে কিভাবে যাচ্ছি এবং বলের ঘাত কাকে বলে, ঘাত বল কাকে বলে, এই টার্মগুলো নিয়ে আলোচনা করেছি। যদিও বলের ঘাত এবং ঘাত বল ডিরেক্টলি আমাদের ক্লাস 9-10 এর বা এসএসসি এর বইটাতে নাই, কিন্তু এখান থেকে মাঝে মধ্যেই প্রশ্ন আসতে দেখা যায় ঘুরিয়ে ফিরিয়ে, তো তাই আমরা টপিকটার সাথে পরিচিত করে দিচ্ছি। তো বেশি কথা না বলে চলেন আমরা ক্লাসের দিকে চলে যাই। বলে আমরা ক্লাস শুরু করি। আজকে আমরা ছিলাম অধ্যায় 3-এ, তাই না? গত ক্লাসে অধ্যায় 3-এ কি কি পড়েছিলাম আগে একটু মনে করা দিতে হবে। অধ্যায় 3-এ আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্রে ছিলাম, তাই না? আমাকে একটু বলো শাহরিয়া, নিউটনের গতির দ্বিতীয় সূত্র কি জিনিস? বিধি কি? এই তো, মেরে একদম ক্লাস থেকে ভাগিয়ে দিব। আমি বলেছিলাম এটা দিয়ে শুরু করা যাবে না। না না, প্রযুক্ত গতিশীল প্রযুক্ত বল কিছুই না। আরে ভাই, কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, উল্টো কথা বলা যাবে না। কোন বস্তুর উপর, আবার আমিও তোমার সাথে উপর বলা হয়ে গেছে। কোন বস্তুর, এই যে লিখে দিচ্ছি, আবার লেখো, এটা ভুল করে সবাই, এটা ভুল করা যাবে না। কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক সমানুপাতিক এবং বল যেদিকে কাজ করে ভরবেগ সেদিকেই পরিবর্তিত হয়। ঠিক আছে? ঠিক আছে, সবাই এটুকু বুঝতে পারছি। উদাহরণ হিসেবে আমরা বলেছিলাম, মনে করো আমার কাছে এম ভরের একটা চাকা আছে। এই এম ভরের চাকাটাকে আমরা টি ইকুয়ালস টু 0 মুহূর্তে যখন অবজারভেশন শুরু করেছি, সেই মুহূর্তে আমরা ধরে নিচ্ছি চাকার উপর একটা আনুভূমিক সামনের দিকে এফ পরিমাণ বল কাজ করেছে। এবং ওই একই মুহূর্তে আমরা যদি এই চাকার আদিবেগ মাপি, পেয়েছিলাম ধরো ইউ। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই চাকাটা গতিশীল ছিল এবং পুরোটা সময় ধরে এই চাকার উপর আমার এই সম্মুখ বল এফ কাজ করেছে। ধরে নিচ্ছি ওই সময়কালটা হচ্ছে টি ইকুয়ালস টু টি সেকেন্ড। ওকে, বলের মান কিংবা দিক কোনোটাই পরিবর্তিত হয় নাই, কিন্তু ফার্দার ইনভেস্টিগেশনে আমরা দেখতে পেরেছি যে এই বস্তুর যে শেষ বেগ সেটা আর আগের মতো নাই, সেই শেষ বেগটা ভি হয়ে গেছে। আমরা বলেছিলাম তাহলে আদি অবস্থানে যদি আমরা তার আদি ভরবেগ কত জিজ্ঞেস করি, ভরবেগটাকে আমরা পি দিয়ে প্রকাশ করেছি, তাই না? সো পি আই বলতে আদি ভরবেগ বোঝাচ্ছি। পি আই মানে ইনিশিয়াল মোমেন্টাম, আই ফর ইনিশিয়াল। ঠিক আছে? সো পি আই ইকুয়ালস টু কত বলবো আমরা? এম ইউ, রাইট? কারণ ভর এম, বেগ ইউ। আবার টি ইকুয়ালস টু টি সেকেন্ড শেষ মুহূর্তে আমার ভরবেগ, এটাকে পিএফ বললাম। পিএফ ইকুয়ালস টু বলবো ফাইনাল মোমেন্টাম, ইয়েস। পিএফ ইকুয়ালস টু বলবো কি? এম পি। তাহলে এখন যদি কেউ আমাকে জিজ্ঞেস করে এই পুরো ঘটনার মধ্যে ভরবেগের পরিবর্তন কতটুকু হয়েছে, আমরা কি বলছি? ভরবেগের পরিবর্তন কতটুকু হয়েছে জানতে চাই। এখন যে কোনো কিছুর পরিবর্তনকে আমরা কিভাবে প্রকাশ করি? সেই সমীকরণের আগে বা সেই সংকেতের আগে একটা ত্রিভুজ চিহ্ন বা ডেল্টা দিয়ে প্রকাশ করি। তো ভরবেগের পরিবর্তনকেও আমরা এখানে ডেল্টা পি দিয়ে প্রকাশ করছি। ডেল্টা পি ইকুয়ালস টু হবে, আমরা জানি, পি এফ মাইনাস পি আই, যে কোনো পরিবর্তনের মতো শেষ বিয়োগ আদি, ইকুয়ালস টু আমরা বলবো এম ভি মাইনাস এম ইউ। এখন আমাদের ওই নিয়ম যদি চিন্তা করি, কারণ আমাদেরকে কি করতে হবে? ভরবেগের পরিবর্তনের হার নিয়ে কথা বলতে হবে, তাই না? তাহলে আমার একক সময় ভরবেগের পরিবর্তন লাগবে না? ভরবেগের পরিবর্তনের হার কথাটার অর্থ কি উজাইফা? ভরবেগের পরিবর্তনের হার এই কথাটার অর্থ কি? হ্যাঁ, এটার মানে কি?
না, পার্সেন্টেজ না, এটার মানে হচ্ছে একক সময়ে ভরবেগের পরিবর্তনকে, একক সময়ে ভরবেগের পরিবর্তনকেই ভরবেগের পরিবর্তনের হার বলে। ঠিক আছে, তো আমরা বলতে পারি ভরবেগের পরিবর্তনের হার ইকুয়াল টু একক সময়ে ভরবেগের পরিবর্তন। এই কথা আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা লিখো ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার সমান একক সময়ে ভরবেগের পরিবর্তন। স্যার 25 হয়ে গেছে, ওকে। একক সময়ে ভরবেগের পরিবর্তন মানেই ভরবেগের পরিবর্তনের হার। হুজাইফা বুঝতে পারছো? কখনো ভুল হবে ইনশাল্লাহ। আর মিনান বুঝতে পারছো? নম্র বুঝতে পারছো? একই কথা। তুমি একটু বাংলা থেকে বের হয়ে পদার্থবিজ্ঞান ক্লাসে আসো। আচ্ছা, এখন একক সময়ে ভরবেগের পরিবর্তনকেই ভরবেগের পরিবর্তনের হার বলে। আচ্ছা, ভালো কথা। এখন আমাকে একক সময়ে ভরবেগের পরিবর্তন যদি বের করতে হয় বা ভরবেগের পরিবর্তনের হার যদি বের করতে হয়, সব থেকে সহজ নিয়ম হচ্ছে ঐকিক নিয়মে চলে যাওয়া। ঐকিক নিয়মে কিভাবে যাব? আমরা বলবো টি সেকেন্ড সময় নিয়ে বস্তুটির ভরবেগের পরিবর্তন হয়েছে মোট ডেল্টা পি। তাহলে 1 সেকেন্ড সময় নিয়ে ভরবেগের পরিবর্তন হয়েছে মোট ডেল্টা পি বাই টি। এই যে ডেল্টা পি বাই টি, এটাকেই বলবো আমরা ভরবেগের পরিবর্তনের হার অথবা একক সময়ে ভরবেগের পরিবর্তন। কোনো কনফিউশন আছে? কোনো প্রশ্ন আছে? নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুযায়ী বলা হয়েছে এই ডেল্টা পি বাই টি সে হচ্ছে সমানুপাতিক এফ। স্যার বলেন, বুঝতে পারছেন এই পর্যন্ত? ডেল্টা পি বাই টি সমানুপাতিক এফ। এখন এটা একটা সমীকরণ নয়, এটা একটা সমানুপাতিক সম্পর্ক, একটা গাণিতিক সম্পর্ক। সমানুপাতিক সম্পর্ক থেকে যদি আমাদের সমীকরণে যেতে হয় কি লাগে? একটা ধ্রুবক লাগে। সাবাস, সমানুপাতিক ধ্রুবকটাকে আমরা এখানে বলবো কে। এখন অন্য যে কোনো কিছু বলা যায়, কিন্তু আমি তোমাদেরকে একবার কনভেনশন বা রীতিনীতির কথা বলছিলাম, মনে আছে? যে যেটা সর্বজন গ্রহণযোগ্য, সর্বজন গ্রাহ্য, সবাই স্বীকার করে নিছে কে। তুমি যদি আজকে বলো না, তুমি আজকে থেকে এই ধ্রুবকটাকে এন ডাকতে চাও, কোনো সমস্যা নাই, কিন্তু তোমাকে প্রতি লাইনে বলতে হবে এন একটি সমানুপাতিক ধ্রুবক। তা না হলে এন বলতে সবাই নিউটন বুঝবে। ঝামেলা বুঝতে পারছো? এন বলতে সবাই অলরেডি কিছু না কিছু বুঝে, রাইট? যেমন আমার নাম নাহিয়ান, যদি কোথাও শর্ট ফর্মে আমি এন লিখতে যাই, আমাকে বারবার বলতে হবে যে এন মানে এখানে কি? নাহিয়ান। এন মানে তো নাহিদ হইতে পারে, এন মানে তো নিউটনও হইতে পারে, মানে ব্যাপারটা বুঝতে পারছো না? এই জন্য যে সকল জায়গায় আমার প্রচলিত রীতিনীতি আছে সেটা তুমি চাইলে চেঞ্জ করতে পারো, কিন্তু আমরা সাধারণত চেঞ্জ করি না, কারণ তখন এক্সট্রা একটা কথা বারবার বলতে। এনিওয়েজ, ডেল্টা পি ইকুয়ালস টু ডেল্টা পি বাই টি ইকুয়ালস টু বলবো কে ইনটু এফ। কিন্তু প্রথমবার যখন আমরা কে এটাকে ইন্ট্রোডিউস করছি, তখন এটা বলে নেওয়া কাস্টমারি যে কে ইকুয়ালস টু কি? সমানুপাতিক ধ্রুবক। ঠিক আছে, প্রথমবার যখন বলছি আমরা তখন অবশ্যই কে ইকুয়ালস টু যে সমানুপাতিক ধ্রুবক এই কথাটা বলে নিব ইনশাআল্লাহ। ঠিক আছে, প্রপোর্শনাল কনস্ট্যান্ট। আচ্ছা, প্রপোর্শনাল কনস্ট্যান্ট। এখন দেখো, আমরা যে উদাহরণ দিয়ে শুরু করেছিলাম, একদম আদি মুহূর্তে টি ইকুয়ালস টু 0 তে বস্তুর ভর কতটুকু ছিল? এম। টি ইকুয়ালস টু টি সেকেন্ড সময় পরে বস্তুর ভর কতটুকু আছে? আমরা কি এখানে বস্তুর ভরের কোনো পরিবর্তন চিন্তা করছি? আমরা এখানে ভর বেগের পরিবর্তন বলতে বুঝাইছি বেগের পরিবর্তন, ভর সেম রেখে বেগের পরিবর্তন। ইন্টারমিডিয়েটে যখন উঠবা তখন দেখবা ভর মানে বেগ সেম রেখে ভরও পরিবর্তিত হইতে পারে। একটা এক্সাম্পল দিই, সকালবেলা তুমি যখন হচ্ছে গিয়ে বাসা থেকে বের হও, কখনো খেয়াল করছো ঢাকা ওয়াসার একটা গাড়ি পানি দিতে দিতে রাস্তায় যায়, ভিজায় ফেলে? সো এরকম একটা গাড়ির কথা তুমি চিন্তা করো, যেইটা একটা বিশাল অ্যামাউন্ট অফ পানি নিজের ভেতরে বহন করতেছে। যত সে সামনে আগাইতেছে, পানিটা কি বাইরে ফেলে দিচ্ছে না? তাহলে ওই গাড়ির ভর কি সেম আছে? গাড়ির ভর আস্তে আস্তে কমতেছে না? প্রতি সেকেন্ডে চেঞ্জ হচ্ছে না? আমি যদি ওই গাড়ির বেগ সেমও রাখি, তাও ভরের পরিবর্তনের জন্য এই গাড়ির ভরবেগ পরিবর্তন হবে না। আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি? তো এই ক্যালকুলেশন গুলো 9-10-এ এখনই আমাদের সরাসরি নাই। তাই এই ফর্মুলা বোঝানোর সময় আমি ওই সিচুয়েশনটা চিন্তা করছি না। বাট এরকম কেসও হইতে পারে। ভরবেগের পরিবর্তন মানে যে শুধুমাত্র বেগের পরিবর্তন, ব্যাপারটা এরকম নয়। মাথায় ব্যাপারটা ঢুকিয়ে রাখো। ভরবেগের পরিবর্তন মানে ভরেরও পরিবর্তন হতে পারে, বেগেরও পরিবর্তন হতে পারে, দুটো একসাথেও পরিবর্তিত হতে পারে। এক্সাম্পল দেই, মনে করো তোমার একটা গাড়িতে তুমি চলতেছো, সেই গাড়িতে এক্সিলারেটর একদম ফুল দাবায় রাখছো, ফাঁকা রাস্তা, ধরো রেসিং কারের মতো ফুল দাবায় রাখছো, ফর্মুলা 1 রেসিং হচ্ছে ধরে নাও।
ফর্মুলা 1 রেসিং যখন হচ্ছে, যেহেতু এত হাই স্পিডে গাড়ি রান করবে, বিশাল অ্যামাউন্ট অফ ফুয়েল কস্ট ওখান থেকে যাচ্ছে না? ফুয়েলটা কনস্ট্যান্টলি পুড়তেছে মানে কি ওই গাড়ির ভর কি কমতেছে না? ব্যাপারটা কি বুঝতেছো? আবার মানে ফর্মুলা 1 এর চাকাগুলো তো রাবারের, তাই না? সো রাবার যখন ওই পিচের উপর কনক্রিটের উপর দিয়ে যাচ্ছে, তখন কি রাবারটা ক্ষয় হচ্ছে না? এবং সেই রাবারটা কনস্ট্যান্টলি কি আমার পিচের উপর দিয়ে লেগে যাচ্ছে না? তাহলে চাকাও যদি ক্ষয় হয়, আমার এইখান থেকে যদি ইয়াও ক্ষয় হয়, কেবল এটাকে ফুয়েল কমে। এবং যে ড্রাইভার সে কিন্তু প্রচন্ড ঘামে, এটা জানো কিনা জানি না, প্রচুর ঘামে। তো তার বডি ওয়েটও কমতেছে, কত সে ঘামতেছে মানে কি? তার ভিতর থেকে লিকুইড বেরোচ্ছে, বেরোচ্ছে না? হ্যাঁ, মোটামুটি এরকম কমেছে, বিশাল কমে সিরিয়াসলি। সো ব্যাপারটা বুঝছো, অনেকগুলো ভরের পরিবর্তন হচ্ছে না ওখানে, এবং জ্বালানিও পরিবর্তন, এবং সে কনস্ট্যান্টলি এক্সিলারেট করাচ্ছে, ডিসিলারেট করাচ্ছে না। সো একই সাথে ভর এবং বেগ দুইটাও পরিবর্তিত হইতে পারে। তোমার যখন এই যে ভরবেগের পরিবর্তনের হার কথাটা এখানে বলছে, কোথাও কিন্তু বলে নাই যে ভর সেম রেখে বেগের পরিবর্তন অথবা বেগ সেম রেখে ভরের পরিবর্তন। ওরা বলছে ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন মানে কি? যে কোনো কিছু পরিবর্তিত হইতে পারে। আমরা আমাদের আলোচনার সুবিধার্থে কমপ্লিকেশন এড়ানোর জন্য বইয়ের মধ্যে শুধুমাত্র ভরটাকে ফিক্স রেখে বেগের পরিমাণ আলোচনা করছি, ঠিক আছে? এখন ওই কেসের উপর এখানে ভর, ধ্রুব, বেগের মান পরিবর্তনশীল। ব্যাপারটা খেয়াল করে দেখো, আমরা বেগ পরিবর্তনশীল বলতে কিন্তু এটা এমন একটা কেস যেখানে আমরা বেগের শুধুমাত্র মান পরিবর্তন চিন্তা করছি, দিক পরিবর্তন চিন্তা করছি না। আমি যত সিম্পল রাখা পসিবল নিউটনের দ্বিতীয় সূত্রে এই চ্যাপ্টার যত সিম্পল রাখতেছি। তো কেসটা কি রকম? ভর ধ্রুব কিন্তু বেগের মান পরিবর্তনশীল। এই ক্ষেত্রে আমরা যদি ডেল্টা পি বাই টি ইকুয়ালস টু কে ইন্টু এফ এই সমীকরণটাকে লিখি, তাহলে ডেল্টা পি এর জায়গায় আমরা কি এম ভি মাইনাস এম ইউ বলতে পারি? কারণ যদি ভর পরিবর্তিত হয় বেগের সাথে সাথে, তাহলে কি তুমি আর এম ভি মাইনাস এম ইউ বলতে পারবা? তখন এম ওয়ান ভি মাইনাস এম টু ইউ বলতে হবে না? দুইটা ভিন্ন ভর হবে না তখন? ব্যাপারটা বুঝতে পারছো? সো ওই যে আবার যদি হচ্ছে বেগ পরিবর্তিত না হয়, ভর পরিবর্তিত এরকম কিছু একটা হইতো না? বুঝতে পারছো? সো এই জন্য এটা কোন কেস সেটা খুবই এক্সপ্লিসিটলি আমরা বলে দিচ্ছি যে ভর ধ্রুব কিন্তু বেগের মান পরিবর্তনশীল। এমন কেসের জন্য ডেল্টা পি বাই টি ইকুয়ালস টু কে ইনটু এফ রাখার পর আমরা বলতে পারি এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি ইজ ইকুয়ালস টু কে ইনটু এফ বলতে পারি। এখন আমরা যদি বাম পক্ষে বস্তুর ভর এর কমন নেই, কারণ দুই ক্ষেত্রে বস্তুর ভর একই রকম, তাহলে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি ইন্টু কে এফ বলা যায়। ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি এই পুরো সমীকরণটাকে আমরা ত্বরণের সংজ্ঞা থেকে পাই, ত্বরণ বলতে পারি না? ত্বরণ তো এটাই, তাই না? শেষ বেগ বিয়োগ আদি বেগ ডিভাইডেড বাই সময়। সো তাহলে আমরা এখান থেকে বলতে পারি এম এ ইকুয়ালস টু কে এফ। কোনো সমস্যা আছে এই পর্যন্ত? না। এখন আমরা পরবর্তীতে বলের এস আই এককের সংজ্ঞা কিসের? এস আই একক অফ ফোর্স বা বল, বলের এস আই এককের সংজ্ঞা এমন ভাবে দিছি, ইচ্ছা করি এমন ভাবে দিছি যেন কে এর মান কত হয়? 1 হয়। বলা হয়েছে যদি এম ইকুয়ালস টু 1 কেজি হয় এবং সেই 1 কেজি ভরের উপর যেই পরিমাণ বল আমরা প্রয়োগ করছি, সেই পরিমাণ বলের জন্য আমরা সেই বস্তুর ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার পাইছি। যদি এইরকম হয় তাহলে আমরা বলছি যেই পরিমাণ বল আপনারা প্রয়োগ করছেন তাকে আমরা 1 নিউটন বল বলবো। এটা শুধুমাত্র এসআই ইউনিটের জন্য, অন্যান্য ইউনিটের জন্য না। অন্যান্য ইউনিটের জন্য অন্যান্য অনেক ইউনিট আছে, যেমন ডাইন বলে একটা ইউনিট আছে, এটা এখন পড়বা না, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়বা। এটা অনেক আগে ওই যে যখন ফুট পাউন্ড এরকম এককগুলো প্রচলিত ছিল না, ওই মেট্রিক সিস্টেম বলে এটাকে, জানো তো নিশ্চয়ই? এটা কি মেট্রিক সিস্টেম? না, এটা মেট্রিক সিস্টেম না, এটা এটা মেট্রিক সিস্টেম, এটা হচ্ছে কি ইম্পেরিয়াল সিস্টেম। হ্যাঁ হ্যাঁ, বাট যাই হোক, হ্যাঁ এই সিস্টেমটা যখন ছিল তখন এটাকে ডাইন, ফুট পাউন্ড এরকম বিভিন্ন নামে বলকে বা ফোর্সকে ডাকতো। ওই ক্ষেত্রে এরকম ব্যাপারটা না। এনিওয়েজ, সো 1 কেজি ভরের কোনো বস্তুর উপর যেই পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুর ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় তাকেই আমরা 1 নিউটন বল বলবো, ঠিক আছে? সো বলের এককের সংজ্ঞাটা এরকম ফিক্স করার পর আমি যদি হচ্ছে কি এটাকে 1 নাম্বার সমীকরণ দেই, হ্যাঁ, এই 1 নাম্বার সমীকরণে তুমি যদি মানগুলো বসাও এসআই ইউনিটে, তাহলে 1 ইনটু 1 ইকুয়ালস টু কে ইনটু 1 তাই দাঁড়ায় না? তখন কে এর মান দাঁড়ায় 1।
যেটা একটা এককহীন এবং মাত্রাহীন ধ্রুবক। কেন এককহীন এবং মাত্রাহীন? কারণ বলের একক এবং মাত্রা যা, ভর আর ত্বরণের গুণফলের একক এবং মাত্রা এক্স্যাক্টলি তা, বোথ সাইডে একই মাত্রা। এবং তুমি একটা জিনিস চিন্তা করে দেখো ভাইয়া, আমরা তো সবসময় বলছি মাত্রা সমীকরণ চ্যাপ্টার পড়ার সময়, সমীকরণের দুই পক্ষ যদি একই একক বা একই মাত্রা বা একই জাতীয় রাশি না হয় তাহলে এটাকে সমীকরণ বলা যায় না। সো ফোর্স যা, ভর আর ত্বরণের গুণফল তা। বাট কোন ক্ষেত্রে? ওই যে উপরে লাল কালিতে লেখা আছে ভর ধ্রুব, বেগের মান পরিবর্তনশীল, শুধুমাত্র এই কেসের জন্য তুমি বলতে পারো এম এ ইকুয়ালস টু এফ অথবা এফ ইকুয়ালস টু এম এ, অন্য কোনো ক্ষেত্রে বলতে পারো না। যদি বস্তুর ভর পরিবর্তন হয় তাহলে তুমি কয়টা ভর নিবা? M1A একটা বল, M2A আর একটা বল, দুইটা বল একসাথে? না, ওখানে ডিফারেন্ট ওয়েতে এক কাজ করতে হবে, বুঝতে পারছি? কারণ এই কখন হয়, ত্বরণ কখন হয়? যখন তোমার বেগের মান পরিবর্তনশীল। যদি আমি বলি ওই যে একটু আগে যে উদাহরণটা দিলাম, তোমার পানির ট্রাক আগাইতেছে, পানির ট্রাকের বেগ চেঞ্জ হচ্ছে না কিন্তু ভর কনস্ট্যান্টলি কমাচ্ছ, তাহলে সেখানে কি আমি এই সূত্র খাটাইতে পারবো? চিন্তা করো, এ মানে কি, ভি মাইনাস কিউ, ভি মাইনাস কিউ করলেই কত আসবে? জিরো আসবে না? কিন্তু ওখানে কি বল জিরো হবে? ভরবেগের পরিবর্তন হচ্ছে না, আর ভরবেগের পরিবর্তন হচ্ছে মানে কি, বল প্রয়োগ করা হচ্ছে। সো এই জন্য এফ ইকুয়ালস টু এম এ যে সূত্রটা আমরা পড়ে আসছি, এটা খুবই একটা স্পেসিফিক কেসের জন্য। সেই কেসটার নাম হচ্ছে ভর ধ্রুব কিন্তু বেগের মান পরিবর্তনশীল। সবসময় সার্বজনীন না, বাট আমরা 9-10 যে পরিমাণ কেস দেখবো তার জন্য আবার সার্বজনীন, বিকজ 9-10 এর বাইরে আমরা কেস দেখবো। বুঝাতে পারছি? কোনো কনফিউশন আছে? কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এখন এখানে আরো একটা কথা বলে নেওয়া খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমি এখানে কয়টা বল প্রয়োগ করছি এই ঘরের বস্তুর উপর? একটা বল। সো দ্যাটস ওয়াই এই একটা বলই আমার জন্য লব্ধি বল। মোট বল এই বস্তুর উপর মোট কয়টা বল কাজ করছে? একটা। সো এফ ইকুয়ালস টু কত? এম এ। এখন যদি আমরা সিনারিওটা করি, মনে করো আমার কাছে আরেকটা বস্তু আছে, এই বস্তুর উপর একই সাথে তিনটা বল কাজ করতেছে। হ্যাঁ, মনে করো এটা F1, একটু দাঁড়াও আমি একটু বুঝাই নাই, তারপর আমি পিছনের স্টাইলতে যাচ্ছি। মনে করো এটা হচ্ছে F2, আর মনে করো এটা হচ্ছে F3। মোট তিনটা বল আমার এই বস্তুর উপর কাজ করতেছে, এবং এই তিনটা বল কাজ করার আমি পরবর্তী ম্যাপে দেখলাম এই বস্তুর সামনের দিকে এ পরিমাণ ত্বরণ হয়েছে, বস্তুর ভর ও এম তোমাকে বলে দেওয়া আছে। তাহলে সেই ক্ষেত্রেও তোমার বস্তুর ভর এবং ত্বরণ গুণ করলে তুমি কি পাবা? একটা বলের মান পাবা। এম এ ইকুয়ালস টু কি, বল না? এই এম এ ইকুয়ালস টু হবে F1 প্লাস F2 প্লাস F3। যতগুলো লব্ধি বল কাজ করবে, যতগুলো বল কাজ করবে সবার জন্যই ত্বরণ হবে। মানে F1 এর জন্য ত্বরণ হবে, F2 এর জন্য ত্বরণ হবে না, এরকম কখনোই হওয়া সম্ভব না। এক্সাম্পল, তোমরা যখন টাগ অফ ওয়ার খেলো স্কুলে, এখন খেলো নাই টাগ অফ ওয়ার, দড়ি টানাটানি? আচ্ছা, কোনো না কোনো সময় হয়তো খেলছো বা দেখছো দড়ি টানাটানি, দেখছো না? বাট দেখছো তো? So, ওই ক্ষেত্রে দুই পক্ষেই তো বল কাজ করতেছে, করতেছে না? এই পাশেও ফোর্স আছে, ওই পাশেও ফোর্স আছে। দিস ইজ ওয়াই অবজেক্টটার লব্ধি ত্বরণ তখনও সাধারণত হয় না। আবার গাড়িতে চড়তেছো, গাড়িতে যখন চড়তেছো তখন তুমি গাড়ি এক্সেলারেট করতেছে, গাড়ির উপর বাতাসা বাধা আছে না, রাইট? এয়ার রেজিস্ট্যান্স বড় একটা ফ্যাক্টর প্লে করে না? আবার ওই যে হুইল বা টায়ার যেটা আছে ওটা ফ্রিকশন আছে না? সবগুলো মিলেই কি আমার গাড়ির এক্সেলারেশন হয় না? নাকি শুধু এক্সেলারেটর দাবালেই এক্সেলারেশন হয়? যদি হচ্ছে গিয়ে তুমি গাড়ি, আবার যদি তুমি বৃষ্টির রাস্তায় গাড়ি চালাও, ফর্মুলা 1 রেসিং হচ্ছে গিয়ে বৃষ্টির রাস্তা সব থেকে বেশি ডেঞ্জারাস, কারণ স্লাইড করে এবং বোঝা যায় না গাড়ি কিরকম হবে। কেন? বিকজ গ্রিপ থাকে না টায়ারে, তখন আমার ডিফারেন্ট টায়ার ইউজ করতে হয়, ফ্রিকশন কাজ কম করে। এক্স্যাক্টলি। সো গাড়ির যে এক্সিলারেশন সেটা কি শুধুমাত্র তোমার এক্সিলারেটর চাপলে হইতেছে? না, এক্সিলারেটর একটা ফ্যাক্টর, সাথে এয়ার রেজিস্ট্যান্স আছে, তোমার রাস্তার কন্ডিশন আছে, সবকিছু মিলাই আসলে গাড়ির এক্সিলারেশন মানে ম্যাটার করে, বুঝতে পারছো? সো নিউটন সেকেন্ড ল আসলে কি বলছে, আমার এফ ইকুয়ালস টু এম এ যে ইকুয়েশনটা, সেখানে এফটা কি, নিট ফোর্স। এই এফ এর নামটা কি? এফটা হচ্ছে নিট বল বা নিট ফোর্স। এটাকে বাংলায় কার্যকরী বল বলে, বাংলায় এটাকে লব্ধি বল বলে, অনেক নামে রাখা যায়, তুমি যত ইচ্ছা নামে রাখতে পারো। মেইন কনসেপ্টটা হচ্ছে যতগুলো বল তুমি এটার উপর কাজ করছো সবগুলাই তার ত্বরণের জন্য দায়ী। আরেকটা এক্সাম্পল দিই, মনে করো তোমার এই চাকা আছে, ঠিক আছে? এই চাকার উপর সামনের দিকে এফ পরিমাণ বল কাজ করছে। তুমি যদি একটা অমসৃণ তলে থাকো তাহলে অবশ্যই তোমার চাকার উপর একটা ঘর্ষণ বল কাজ করবে না? ঘর্ষণ বল কি তোমার F1 এর বিপরীত দিকে কাজ করবে না? তো সেই মুহূর্তে ঘর্ষণ বল কাজ করা অবস্থায় তোমার বস্তুটি যদি সামনের দিকে ত্বরণ অর্জন করে তাহলে সেই এম এ ইকুয়ালস টু হবে এফ মাইনাস এফ কে।
বিকজ ঘর্ষণ তোমার গতিকে বাধা দেওয়ার চেষ্টা করতেছে আর তোমার বল বস্তুকে সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, দুজনে মিলে মারামারি করতেছে। এই মারামারির জন্য যতটুকু বল থাকে ওইটুকু বলের জন্যই তোমার বস্তু ত্বরণ অর্জন করবে। ব্যাপারটা বুঝতে পারছি? ওটাই কার্যকর বল, ওটাই লব্ধি বল, একই কথা। লব্ধি বল, কার্যকর বল, নিট বল প্রত্যেকটাই সমার্থক শব্দ হিসেবে ট্রিট করতে পারো বা কাজ করে। কনসেপ্টটা ক্লিয়ার করতে পারছি? কোন কনফিউশন আছে এই কনসেপ্ট নিয়ে? বাট আবারও বলতেছি, এটা শুধুমাত্র একটা কেস যেটা আইনের জন্য ইউনিভার্সাল কেস, সবচেয়ে ভর ধ্রুব আর বেগের মান পরিবর্তনশীল। বেগ পরিবর্তনশীল বলেও সমস্যা কি? বেগ পরিবর্তন হওয়ার শর্ত হচ্ছে মান ধ্রুব থেকে দিক পরিবর্তন হলেও কি বেগ পরিবর্তন হয়ে যায় না? তো ওই কেসটাও কিন্তু আমরা এখানে চিন্তা করছি, এই ক্লাসে কাজ করি না। হ্যাঁ, ওটাই ইন্টারমিডিয়েটে করবো সে। আমি এটা পিডিএফ দিয়ে দিব, পিডিএফ দেখে করে নিও। কারণ হচ্ছে কি, এরকম প্রত্যেক স্লাইডে যদি আমরা থামতে হয়, সমস্যা যে এটা আমাদের সময় চলে যায় কিন্তু টপিক আগায় না। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, আমরা বলছিলাম ডেল্টা পি বাই টি ইকুয়ালস টু কে এফ, বাট নাও দ্যাট উই নো যে কে এর মান কত, 1, তাহলে আমরা ডেল্টা পি বাই টি ইকুয়ালস টু কে এফ বলতে পারি না? এই কেসের জন্য বলা যায়? কোনো কনফিউশন আছে? এটা কেস, ওই 1 নম্বর কেস, আমরা 1 নম্বরের কেসে বেশি দেখবো না এখন, আমার সিলেবাস। আচ্ছা, এখন দেখো ডেল্টা পি বাই টি ইকুয়ালস টু এফ, রাইট? আমি যদি সমীকরণের উভয় পক্ষে, একটু খেয়াল করে দেখো, আমি যদি এই সমীকরণের উভয় পক্ষে টি দিয়ে গুণ করে দেই, সময় দিয়ে গুণ করে দেই বোথ সাইডে, তাহলে আমি কি পাই? ডেল্টা পি ইকুয়ালস টু এফ টি পাই। হ্যাঁ, তাহলে এই যে এফ টি, এই এফ টিটাকে আমরা কি বলতেছি জানো? এফ টি হচ্ছে বল এবং বলের ক্রিয়াকালের গুণফল, তাই না? এফ মানে কি? বল, এবং টি মানে কি? সেই বলের ক্রিয়াকাল। সো বল এবং বলের ক্রিয়াকালের গুণফল, এই কোয়ান্টিটি বা রাশির একটা নাম আছে। এই রাশিকে বলে বলের ঘাত। কি বলে? বলের ঘাত। এই রাশিকে কি বলে? বলের ঘাত। কোনটাকে বলে? এফ ইন্টু টি। এই রাশিটাকে বলের ঘাত বলে, এবং বলের ঘাতকে প্রকাশ করা হয় জে দিয়ে। জে রাশির প্রতীক, বলের ঘাত রাশিটির প্রতীক হচ্ছে জে। এখন বলের ঘাত কেমনে বের করে বুঝতেছো? তুমি একটা বস্তুর উপর বল প্রয়োগ করছো, সেই বলটা ধরো 10 সেকেন্ড ধরে কাজ করছে, তাহলে বল ইন্টু 10 সেকেন্ড হচ্ছে গিয়ে বলের ঘাত। বলের ঘাত এখন মানেটা কি দাঁড়ায়? আমরা বুঝলাম সেকেন্ডে বাইর করে, এটা তো পরিমাণগত দিক বুঝলাম, বাট গুণগত দিক জিনিসটা মানে বলের ঘাত দিক বুঝবো, সেটা বোঝার জন্য তুমি ওই ডেল্টা পি এর দিকে তাকো। এফ টি ইকুয়ালস টু কি? ডেল্টা পি। ডেল্টা পি মানে কি? ভরবেগের পরিবর্তন। সো একটা বস্তুর উপর তুমি বল প্রয়োগ, সেই বল প্রয়োগের জন্য বস্তুর ভরবেগটা পরিবর্তিত হয়েছে। কতটুকু পরিবর্তিত হয়েছে সেইটা যে রাশি প্রকাশ করে তাকেই বলের ঘাত বলে। মানে কি? তোমার হাতে মনে করো একটা পিং পং বল আছে, তুমি ওইটা দেয়ালের দিকে ছুড়ে মারছো, সব দেয়ালের দিকে সংঘর্ষ করবে না? দেয়াল ওই পিং পং বলটাকে একটা আঘাত করবে না? সেই আঘাতের জন্য প্রতিক্রিয়া বল দিবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো ওই প্রতিক্রিয়া বলের জন্য পিং পং বলটা কি করবে? কোন দিকে? বিপরীত দিকে। যে দিকে গেছে তার বিপরীত দিকে। তাহলে আমার হাতের এই পিং পং বলে দেয়ালের সংঘর্ষের ফলে ভরবেগের পরিবর্তন কতটুকু হয়েছে মান বের করতে চাইলে আমি ক্যালকুলেট করতে পারবো না? ধরো গেছে, ধাক্কা খাইছে একটা বেগে, আবার ফিরে আসছে কি অন্য বেগে, তো আমি যাওয়ার আগে ভরবেগ, ধাক্কা খাওয়ার আগে ভরবেগ, আর ধাক্কা খাওয়ার পরে ভরবেগ ক্যালকুলেট করতে পারবো না? তাহলে ধাক্কা খাওয়ার পরের ভরবেগটা হচ্ছে শেষ ভরবেগ, ধাক্কা খাওয়ার আগের ভরবেগটা হচ্ছে, তাহলে শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ করলে আমি কি পেয়ে যাবো? ভরবেগের পরিবর্তন পেয়ে যাবো। তাহলে কতটুকু ভরবেগের পরিবর্তন হয়েছে আমি এই রাশিটা বের করতে পারবো না? এই রাশিটাই হচ্ছে আমার কাছে বলের ঘাত। এখন ব্যাপারটা বুঝো, একটা বস্তুর উপর বল প্রয়োগ করছে, এটা হচ্ছে কারণ, এটা আমি গত ক্লাসে বুঝাইছিলাম। ফলাফল কি? বস্তুর ভরবেগ পরিবর্তিত হচ্ছে, তাই না? তোমার হাতের পিং পং বল দেয়ালে বাড়ি খাওয়ার পিছনে কেন আসছে? দেয়াল ওকে একটা বাধাদানকারী বল দিছে, ঠিক? তাহলে বস্তুর যে ভরবেগের পরিবর্তন হচ্ছে এটা ফলাফল, আর সেটা কারণ হচ্ছে তার উপর দেয়াল একটা বল প্রয়োগ করছে। এটুকু ক্লিয়ার করতে পারছি? সো আমি কি বলতে পারি যে ভরবেগের পরিবর্তন এই জিনিসটা হচ্ছে একটা কারণ, সরি ফলাফল, কোন একটা ঘটনার ফলাফল, আর তার কারণ হচ্ছে কেউ বল প্রয়োগ
করছে। সো বল প্রয়োগের ফলাফল যেই রাশি প্রকাশ করে দেয় তাকেই বলের ঘাত বলে। এবার কি একটু ক্লিয়ার হচ্ছে জিনিসটা? বলের ঘাত আমি কেন বের করতেছি? বল প্রয়োগের ফলাফল কি বা কতটুকু সেটা যেই রাশি প্রকাশ করে তাকেই বলের ঘাত বলে। আমি তো এটাই বললাম, ভরবেগের পরিবর্তন কি ফলাফল না? আর তার কারণ কি? বল প্রয়োগ করছি। তো আমি যেই রাশি দিয়ে ভরবেগের পরিবর্তন বের করতেছি সেটা কি কোন কারণে হয়েছে সেই কারণের ফলাফলটা বের করতেছি না? সময়ের গুণফল। ভরবেগের গুণফল না, এটা বল, বলের ক্রিয়া ইকুয়ালস টু ভরবেগের পরিবর্তন। তো সমীকরণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ধরো, দেখো তুমি যদি এখন জিজ্ঞেস করো যে মনে করো a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, রিয়েল লাইফে কিভাবে হয়? না, গুণ করলে হয় না। ওখানে হচ্ছে কি পুরা a আর b বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র যদি তুমি আঁকো তার স্কোয়ার করলে তার ক্ষেত্রফল এরকম হয়। ওটা ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন। এখানেও তো ব্যাপারটা অনেকটা সেম। ম্যাথমেটিক্যাল একটা ক্যালকুলেশন তুমি যদি রিয়েল লাইফে কিভাবে হয় জিজ্ঞেস করো, ওটা তো রিয়েল লাইফ ইন্টারপ্রিটেশন তোমার সামনে আনতে হবে। এবার তুমি দেখো, তুমি বলতেছো যে রিয়েল লাইফে কিভাবে হয়। মনে করো তোমার হাতে একটা এরকম পিং পং বল আছে, তুমি সেই বলটাকে দেয়ালে ছুঁড়ে মারছো। দেয়ালে ছুঁড়ে মারার পরে দেয়ালের সাথে ওই পিং পং বলের সংঘর্ষকাল কতটুকু? 5 সেকেন্ড, 2 সেকেন্ড, হ্যাঁ 0.2 সেকেন্ড। এবার ঠিক আছে, সেই 0.2 সেকেন্ডের মধ্যে সে বাড়ি খায় আবার কোথায় চলে আসছে। এটাই তো এখন যদি আরো বেশি সময় ধরে বাড়ি খাইতো তাহলে কি হতো? আরো কম কি হইতো ওইটাই তো বের করবো আমরা। দেখো, যদি আরো কম সময় ধরে বাড়ি খাইতো তাহলে কি আসতো? আরো বেশি সময় ধরে বাড়ি খায় তাইলে কি হবে? এটাই তো আমরা বের করতেছি এফ ইন্টু টি দিয়ে। আমি কি বুঝাইতে পারছি? তোমরা ক্রিকেট খেলার ব্যাপারে আসো। ওকে, সো যখন তুমি ব্যাট আর বলের কন্ট্যাক্ট আছে, কতক্ষণ ধরে তোমার ব্যাট আর বল সংঘর্ষ সংঘর্ষ করতেছে তার উপর বেস করে বলটা কত দূরে যাবে এটা ডিপেন্ড করে না? টাইমিং বল, এটাকে টাইমিং বলে না? রাইট? খুবই সামান্য হয় না? তুমি যদি হচ্ছে গিয়ে বলের সাথে ব্যাটকে বেশিক্ষণ ধরে ধরে রাখো তোমার বলটা স্লো ডাউন করে ফেলবে না? যত ইনস্ট্যান্টলি বাড়ি মারবা তত দূরে যাবে না? আর এটাই তো বল ইনটু বলের ক্রিয়াকাল। ফুটবল খেলতে আসো, ফুটবল তুমি যখন কিক করতেছো সেম জিনিসটা না? তুমি যত বেশি সময় ধরে তার বলটাকে লাগায় রাখবা, সংঘর্ষ করাবা, তত তোমার ব্যাপারটা কি মানে ইম্প্যাক্টটা, ভরবেগের ইম্প্যাক্টটা কি কমে আসছে না? আর মানে একটা ব্যাপার হচ্ছে কি, তুমি যদি খুব বেশি মানের ফোর্স কাজ করাইতে চাও, সেই বেশি মানের ফোর্সটা আসলে তখনই আসবে, মানে ওই ইম্প্যাক্ট তখনই হবে যখন ফোর্স অনেক বেশি আর সময়কাল অনেক কম। সময়কাল বাড়াই দিলে ফোর্স অত বেশি তুমি আসলে মেনটেন করতে পারবা, হিউম্যানলি পসিবল না, মেশিন দিয়ে আবার পসিবল, ডিফারেন্ট জিনিস। আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি? তো এইটাই তো বলের ঘাত। এই জন্য তো তুমি বলের সাথে কতটুকু সময় ধরে বল কাজ করতেছে দুইটাই ফ্যাক্টর করে। ক্রিকেট খেলার সময় আছে, ফুটবল খেলার সময় আছে, বা মনে করো তোমার টিচার তোমার চর মারতেছে, ফোর্স অ্যাপ্লাই করতেছে না? চরটা যত জোরে লাগছে তত মজা। আমি কি বুঝাইতে পারি এখন? ফোর্সের সাথে অনেকেরই লাগে, সমস্যা নাই। না না তুই মারিস না। ফোর্স এখন দেখো, এই যে হাত এবং গালের কন্ট্যাক্ট টাইম যত বেশি সময় ধরে হবে তত কি জিনিসটা স্লো ডাউন হয়ে যায় না? তত লাল হবে না, যত স্লো ডাউন হবে। আর যদি এক টানে হয়ে যায়, গালের উপর 5 আঙ্গুল বসে গেছে। আইডিয়াটা কি বুঝতে পারছো? তো এখানে কি ফোর্স আর ফোর্স অ্যাক্টিং টাইম দুইটাই ফ্যাক্টর না? আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? কিন্তু এখন আবার এটাও চিন্তা করো, যদি আমি ফোর্সের ইন্টেন্সিটি ধরে রাখি, ফোর্সের ইন্টেন্সিটি ধরে রাখি, ফোর্সের ইন্টেন্সিটি কমাবো না, আর টাইম বাড়ায় দেই, বুঝতেছো কি হবে? গাল শেষ। আমি ক্লিয়ার করতে পারছি জিনিসটা? সো এই 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 মারামারি করার দরকার নেই, ভায়োলেন্স কোনো কিছু বাট এইবার বুঝতে পারছো কেন ফোর্স আর টাইমের গুণফল? ক্লিয়ার? ভেরি গুড।
ভেরি গুড। সো এটাই হচ্ছে গিয়ে বস্তুর ভরবেগের পরিবর্তন। সো ভরবেগের পরিবর্তন ইকুয়ালস টু কি? বলের ঘাত। বল ইকুয়ালস টু কি? ভরবেগের পরিবর্তনের হার। বল সমান কি? না, ওইটা একটা কেসের জন্য এম এ। বল সমান কি? হ্যাঁ, ডেল্টা পি বাই টি সবসময়ের জন্য। বল ইকুয়ালস টু কি? ভরবেগের পরিবর্তনের হার। বল ইকুয়ালস টু কি? ভরবেগের পরিবর্তনের হার। আর বলের ঘাত মানে কি? না, ভরবেগের পরিবর্তন। ঠিক আছে, দুটো দুই রাশি। বল হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, আর বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তন। ঠিক আছে, সমীকরণ দুটো যদি আমরা লিখি, এফ ইকুয়াল কত? ডেল্টা পি বাই টি। আর এফ ইন্টু টি ইকুয়াল টু কত? ডেল্টা পি। আসলেই বেশি না, একবার ডেল্টা টি ডানে নিচে আছে, আবার ডেল্টা টি বামে বামে গুণাকারে আছে, জাস্ট এক লাইন আগাইছি। এক্স্যাক্টলি এইটাই, কিন্তু কনফিউজিং না জিনিসটা? কেন কনফিউজিং ব্যাপারটা বুঝো? আমি যখন বলের একক বলবো, বলের একক কত? নিউটন অথবা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। নিউটন এবং কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার একই কথা। আর যখন তুমি বলের ঘাতের একক বলবো, তখন একক কি হবে? না, হ্যাঁ, নিউটন সেকেন্ড অথবা কেজি মিটার পার সেকেন্ড। নিউটন সেকেন্ডও বলতে পারো, কেজি মিটার পার সেকেন্ডও বলতে পারো। বুঝি নেই। আরে প্রশ্ন করতে দাও, সমস্যা নাই, প্রশ্ন করবে। Yes. আচ্ছা, এইটুকু বুঝতে পারছি। বলের ঘাত এবং বল দুটার মধ্যে পার্থক্য বুঝতে পারছি। বল হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর বলের ঘাত হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। বলের ঘাত যা, ভরবেগের পরিবর্তনও তা। বলের ঘাত এবং ভরবেগ অনেকটা সমজাতীয় রাশি, কারণ বলের ঘাতের একক যা, ভরবেগের এককও তা। কারণ ভরবেগের পরিবর্তন মানে কি? আদি ভরবেগ মাইনাস শেষ ভরবেগ, একক তো একই হবে। তসলিফ বুঝতে পারতেছো? তুমি তো ঘুমাচ্ছ বসে বসে। একজনকে কোয়েশ্চেন করার জন্য জারি মারে নিজে এখন ঘুমাচ্ছে, আমার দিকে তাকায় ঘুমাচ্ছে তা। আচ্ছা, রাতে, হ্যাঁ গরম তো থাকবেই। এগুলো হচ্ছে দেখো, রাতে ঘুমাতে পারিনি কারণ গরম ছিল, তার মানে তুমি তোমার ঘুমের কন্ট্রোল বা তুমি তোমার জীবনের কন্ট্রোল গরমের উপর দিয়ে দিচ্ছ। এটা করা যাবে না। লাইফে সবকিছুর কন্ট্রোল নিজের উপর রাখতে হবে। গরম থাকলেও তুমি যেন ঘুমাইতে পারো, নিজের মনকে মাইন্ডকে ভাবে ট্রেন করতে হবে, এবং দিস ইজ ভেরি মাচ পসিবল। বুঝছো? এবার এবং এটা শুধুমাত্র গরমে ঘুমানোর জন্য ক্ষেত্রে বলছি না। আজকে পড়তে ইচ্ছা করতেছে না, তাও পড়তে বসবো। ঠিক আছে, মিনারের পিঠে থাপড়াইতে ইচ্ছা করতেছে, ক্লাসের মধ্যে কিন্তু থাপড়াবো না। ঠিক আছে, অথবা নম্বরে মারতে ইচ্ছা করতেছে, মারবো না। এই ব্যাপারগুলোর কন্ট্রোল যদি নিজের মধ্যে না আসে, তাহলে সমস্যা হচ্ছে। প্রথম কথা, রামাদানে আমাদেরকে যে শিক্ষা দেওয়া হয়েছে, সেই শিক্ষার কোনো মূল্য থাকলো না, সংযম। এবং তার থেকে বড় কথা হচ্ছে যে তোমার এই মুহূর্তে বসে ডিউটি কি? ক্লাসের জিনিসপত্র বোঝা। তুমি সেই ডিউটির সাথে বরখেলাপ করতেছো। প্রত্যেকটা ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তুমি এখন যে এই যে তুমি আর তোমার যা করার কথা না, তা করতেছো, প্রকৃতি তার প্রতিশোধ হিসেবে তোমার এইচএসসি পরীক্ষায় এ প্লাস মিস যাওয়ার কথা না, কিন্তু চলে যাবে। ইট ইজ ভেরি মাচ ট্রু, আমি সিরিয়াসলি বলছি। তুমি তোমার কাজের সময় যা যা করছো, প্রকৃতি গুলো সব লিখে রাখছে। তুমি যদি আল্লাহ কথায় বিশ্বাস নাও করো, আল্লাহ কথা তো অবশ্যই লিখে রাখছে। বা ধরো তুমি আল্লাহ কথায় বিশ্বাস করো না, তাহলে প্রকৃতি লিখে রাখছে। ঠিক আছে, সো দ্যাট মিনস যখন এটাকে ফেরত দেওয়ার সময় হবে, তুমি এখন কি করতেছো? ফিজিক্স পড়তে বসে, ম্যাথ পড়তে বসে, অথবা বাংলা পড়তে বসে, সেটা টিচারের বাসায় হোক, টিচারের নিজের বাসায় বসে পড়তেছো না, বা কিছু করতেছো। তোমার brain তোমাকে ভুল করতে পারে। Because you are the equal opposite. এটা কিন্তু একদম খুবই সত্য কথা। এই জন্য আমি প্রথম দিন থেকে বলে আসতেছি, পড়াশোনা ব্যাপারটা আমার কাছে অ্যাটলিস্ট অত্যন্ত পবিত্র একটা ব্যাপার। পড়াশোনার সময় হ্যাঁ একটু দুষ্টামি ফাজলামি করবো, কিন্তু যতটুকু টাইম সিরিয়াসলি পড়ানো হচ্ছে, সিরিয়াসলি পড়াশোনা করা হচ্ছে, এবং সব থেকে বড় কথা, তোমাদের গুরু হিসেবে টিচাররা যা বলতেছে তুমি এটা শুনতেছো না। তোমাদেরকে হোমওয়ার্ক করতে বলতেছি, হোমওয়ার্ক করতেছো না।
আমি আমার একটা কথা বলছি না, সবকিছু কথাই বলতেছি। তোমাকে একটা নির্দিষ্ট পরিমাণ চ্যাপ্টার আমরা পড়িয়ে দিছি, বাসায় গিয়ে তুমি এটা পড়ো নাই, পরে পড়বো ধরে নিছো। দ্যাট মিনস তোমাকে যা করতে বলা হয়েছে তুমি তা ওই মুহূর্তে করো নাই। ওই যে পরীক্ষার সময় যখন তোমার জিনিসটা মাথায় আসা দরকার তুমি ব্রেনকে চাপ দিবা, তোমার ব্রেন বিকজ এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। এবং সত্যি কথা ভাই এটা কাজ করে, এবং এটা আমার তোমাকে বলে দেওয়া দরকার নাই। ক্লাস 8, 9, 7-এ পরীক্ষা দিয়ে আসছো না, তখন এরকম হয় নাই পরীক্ষার হলে যে তোমার রাইট মোমেন্টে জিনিসটা মাথায় আসতেছে না, পরীক্ষা দিয়ে বাইরে হয়ে আসছো তারপর আসছে মাথায়। এবং তুমি একটু মনে করে দেখো ওই চ্যাপ্টারটা, ওই টপিকটা বা ওই সাবজেক্টটা সাবজেক্টে যখন পড়তেছিলা, মোস্ট অফ দ্য টাইম এটাই করছো। স্যার তোমাকে আজকে পড়াই দিছে, তুমি পড়ো নাই। স্যার তোমাকে হোমওয়ার্ক করাই দিছে, তুমি পরে করবা বলে ফাঁকি দিয়ে চলে আসছো। যেটার সময় এবং বিপরীত প্রতিক্রিয়া ন্যাচারালি তুমি পেয়ে গেছো। সো এখন যদি এসএসসি পরীক্ষায় প্রিটেস্ট টেস্টে সেটা না পাইতে চাও, দেন এখন থেকে সিরিয়াস হতে হবে। এবং এটা যোগ করে বলতেছি না, বা তোমাদেরকে ধরো পড়ায় মনোযোগ আনার জন্য কাহিনী বানায় বলতেছি, ব্যাপারটা এরকম না। এগুলো তোমরা রিয়েল লাইফে অনেকবার প্রমাণ পাইছো, কিন্তু সাবকনসিয়াসলি এড়াই গেছো। এই যে ধরো আজকে 2 সপ্তাহ ধরে 3 সপ্তাহ ধরে আমি এখানে পরীক্ষার প্রশ্ন দিয়ে রাখছি, কিন্তু পরীক্ষা দাও নাই সবাই। এই যে জিনিসটা এড়াইছো, তোমার ব্রেইনও তোমাকে এড়াবে যখন পরীক্ষা হলে তোমার জিনিসপত্র মাথায় আনার দরকার হবে। আই এম বিং ভেরি সিরিয়াস। এটা হচ্ছে কি, ওই যে একটা চক বা আইসক্রিম কেনার জন্য মিনিমাম 30 টাকা 40 টাকা যেমন দিতে হয় দোকানে, তাছাড়া তোমাকে দিবে না। ওইরকম এই চ্যাপ্টারটা পারার জন্য তোমাকে মিনিমাম এই পরীক্ষাগুলো বা টিচারের কথা, গুরুর কথা শুনতে হবে। তোমার গুরু তো আর বলতেছে না যে পাশের ব্যাচের সবাইকে খুন করে আসো, ওইটা না শুনলেও চলবে, ওইটা না শুনলেও চলবে, ওটা না শোনাই ভালো, ওটা না শোনাই উত্তম। কিন্তু তোমার গুরু তোমাকে বলতেছে যত কষ্টই হোক, যত ঘুমিয়ে পাক, ক্লাসের মধ্যে তুমি ঘুমাইতে পারবে না, ক্লাসে তোমাকে অ্যাটেনশন ধরে রাখতে হবে। রাতে তুমি ঘুমাইতে পারো না, এটাও তোমার ব্যর্থতা। তুমি এটা বলতে পারবে না যে গরম ছিল বা মশা ছিল না। তোমাকে ঠিক আছে গরম ছিল মশা ছিল, আমাকে গরম মশার কামড়ের মধ্যে ঘুমানোর অভ্যাস করতে হবে। ওইটাকে দূর করার জন্য যা যা তোমার পক্ষে করা সম্ভব তুমি করবা, যা পারবা না তা আল্লাহর উপর ছেড়ে দিবা। আল্লাহর কাছে একবারে বলছো যে আল্লাহ একটু গরম লাগছে, একটু গরমটা কম সহ্য, মানে আমাকে সহ্য করা যাবে, ঘুম আসে না, এনে দাও। এটা আমরা বলি নাই। সো বলছো, সো তাহলে 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 কেন শুনে নাই আল্লাহ? নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। বাকি কথাগুলো আল্লাহ শোনো না। কারণ দোয়া কবুলের অন্যতম শর্ত হচ্ছে হারাম কাজ এবং পাপ কাজ থেকে বিরত থাকা। থাকো। আহ, বুঝতে পারছি, বাট সবকিছুই কানেক্টেড আর কি। ব্যাপারটা বুঝছো? ধরো তুমি মনে করো গুণা থেকে বেঁচে থাকো, কিন্তু তুমি তোমার পরীক্ষা দাও না, দিচ্ছ মানে আজকে দিচ্ছ আর কি, তাই না? সো এটা গুণা হয়ে গেছে না? এক সেন্স আমি বলছি না যে আমার কথা মানো নাই বলে, আমি এখানে কিছু না, তুমি তোমার শিক্ষাগুরুর কথা মানো নাই। আমি বুঝাইতে পারছি? সো এগুলো অনেক কিছু মাত্রই বলতেছি ক্লাসের মধ্যে। মারাটা ফ্যাক্টর না, গুরু কথা বলতেছে, গুরুর কথা শোনা দরকার। এগুলো করবো না, তোদের ভালো। আমার একটা কথা বল, তুই এগুলা শুনলি, তোর জীবন ভালো হইলো, তুই বড় ভবিষ্যতে বড় কর্মকর্তা হইলি, তোরে কি আমি বলবো যে প্রতি মাসে মাসে ট্যাক্স দে আমারে? তাহলে আমার কি লাভ তোরে এগুলা বইলা? উল্টা এই যে বলার জন্য দেখ আমি 20 মিনিট নষ্ট করতেছি, অন্য টিচার এগুলো কেয়ারও করবে না, সিলেবাস শেষ করে দিয়ে চলে যাবে। এগুলো জীবনের জন্য গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, ওটা তো পাবো অবশ্যই, আমি তো একবারে স্বার্থহীন ভাবে কিছু করতেছি না। ঠিক আছে, সব আল্লাহরে খুশি করার জন্য করতেছি, যাই করতেছি ভাই আল্লাহরে খুশি করার জন্য করতেছি। So, আমার দায়িত্ব ওরে থামানো বা তোরে থামানো বা বুঝানো। So, আমি ওই জায়গাটা বুঝাই দিতে, আর তোর দায়িত্ব আবার হচ্ছে আমার কথা শোনা। এরাও যদি তোকে মনে না করাই দেয়, আল্লাহ শেষ শেষ বিচারের দিন পাশার মধ্যে শিখ বলে বসে রাখবে আমার, গ্রিল কাবাব বানাবে সিরিয়াসলি, তোরেও বানাবে আমারও বানাবে। তো পাশাপাশি দুইজন গ্রিল মেশিনের মধ্যে বইসা যে আল্লাহ একটু ঝোল কম দিছে আমার, ঠিক আছে, এই সব আলোচনা হবে। যেগুলো করতে না চাই, দৈনিক এবং মানে যে কি বলে এটাকে দুনিয়াবি এবং আখিরাতি কামিয়াবি অর্জন করতে চাই, তাহলে এইসব নিয়ম পালন করতে হবে, এর বাইরে কোনো কিছু নাই। বাট হ্যাঁ, এটাও আল্লাহ বলছে যে তোমরা পাপ করবা, তোমরা পাপ করার পর আমার কাছে এসে মাফ চাবা, আমি মাফ করে দিব। মাফটা চাই। সর্বোত্তম বান্দা হচ্ছে সেই পাপী, যেই পাপী পাপ বা গুনাহ করতে দেরি করে আর তওবা করতে দৌড়ায় আসে। আমরা হচ্ছে উল্টা, আমরা পাপ করতে দেরি নাই, ঠিক আছে, মাথায় আসছে দুষ্টামি করে ফেলছি, এরপর আধা ঘন্টা 2 দিন 3 দিন 5 দিন চিন্তা করতেছি আল্লাহ দুষ্টামি তো করছি, আল্লাহ তো মাফ করবো না, অনেক দুষ্টামি করে লাগছে। ঠিক আছে, 5 দিন পরে
আজকের মোমেন্টটা শুভ না। হ্যাঁ, শুক্রবারে জুম্মার পরে বা আসরের পরে আল্লাহ দোয়া কবুল করে, তাহলে করার দরকার নাই, একবারে শুক্রবারে যা করবো। এই শুক্রবার তো চলে গেছে, আগামী শুক্রবার করবো দোয়া, মাফ চাই নিব। এতদিন পুরা পুরা করে বলছি, ঠিক আছে? এইগুলা করা যাবে না। হ্যাঁ, ওই যে একটা এরকম কমন কথা আছে যে ওই চুরি করার আগে অনুমতি চাওয়ার থেকে চুরি করে মাফ চাওয়া ভালো। এইগুলা করা যাবে না রিয়েল লাইফে, বুঝাতে পারছি? এক সাদমান তসিফের ঘুম থেকে কোথায় চলে গেছে চুরি করা। বাট মূল কথা হচ্ছে যে পড়তে হবে, পড়াইতে দিতে হবে। কারণ এই যে আমাকে পড়াইতে দিচ্ছ না, তোমাদেরকে বারবার প্রতি ক্লাস এগুলা বলতে হচ্ছে, এটা আমার হক নষ্ট করা। আল্লাহ কিন্তু বান্দার হক নষ্ট করা ক্ষমা করবে না। আমার হক তোমাকে পুরো টাইম ধরে পড়ানো, তাই না? আমি জানি দুঃখিত, আমি দোষ দিচ্ছি না, আমি অবশ্যই এই তোমাদের জন্য মাফ চাই নিব আল্লাহর কাছে। কিন্তু এই জিনিসপত্রগুলো খেয়াল রাখতে হবে, এগুলো খুব খেয়াল রাখতে হবে। জি স্যার, বলেন এবার। যে ভুলে গেছি, এই মুহূর্তে মনে নাই, পরে দেখে বলবো না। ঠিক আছে, মানে একটু পরে বলছি, পরে না, আমি একটু পরে বলতেছি, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপর আরেকটা টার্ম পড়াবো, সেটার নাম হচ্ছে গিয়ে ঘাত বল। ঘাত বল এক ধরনের বল। বলের ঘাত কিন্তু বল না, বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তন, আর ঘাত বল হচ্ছে এক ধরনের বল। শাস্ত্রে বলা হয়েছে যদি খুব অল্প সময়ের জন্য অনেক বড় মানের বা বৃহৎ মানের একটি বল কাজ করে, তখন সেই বলকে ঘাত বল বলে। ইংলিশ টার্মটা হচ্ছে ইম্পালসিভ ফোর্স। বৃহৎ মানের বল, যেমন তোমাকে আমি থাপ্পড় মারলাম, ধরো মনে মনে, মনে করো, এটাই তো ঘাত বল। অবশ্যই বৃহৎ মানের। এখন আমাকে বল, এই যে না স্যার, এইটার সাথে আমার পড়ার সম্পর্ক কি? আমার এইটুকুর সাথে আমাদের পড়ার এই টপিকে কোন সম্পর্ক আছে? যে আসতে পারবো না, জোরে মারবো? তুই কি বুঝতেছিস আরো 20 সেকেন্ড 30 সেকেন্ড নষ্ট হচ্ছে পড়ার মধ্যে? এটাই এটাই অভ্যাস করার চেষ্টা করতে। প্লিজ শুক্রবার দিন গুনাহ কামাইস না, ঠিক আছে? আল্লাহরও আসতে বলতেছি ভাই, নিজেও গুনাহ কামাইস না, আমার নিজেও গুনাহ কামাইস না। আচ্ছা, তো ঘাত বল কি জিনিস? খুব ইম্পসিবল ফোর্স, যেই বলটা অনেক বড় মানের বল কিন্তু খুব অল্প সময় ধরে কাজ করে। মানে তুলনাটা কার সাথে করা হয়েছে? সময়ের সাথে। সময়কালের সাথে তুলনা করলে বলের মানটা অত্যাধিক বড়। তুমি চিন্তা করে দেখো, 10 নিউটন মানের একটা বল, 10 নিউটন মানের একটা বল যদি 0.02 সেকেন্ড ধরে কাজ করে, তাহলে সময়ের সাথে বলের তুলনা করলে পার্থক্যটা অনেক বেশি না? তুমি তুলনা করে দেখো, 10কে 0.02 দিয়ে ভাগ করে দেখো কত আসে। 5,000 আসার কথা। 500 আসছে? ওকে, তাহলে 500 আসছে। ওই তো বলছে, ও তো ঠিক বলছে কিনা ওটা তো বলো না, ও বলছে তাড়াতাড়ি হিসাব করে ফেলছি। আচ্ছা, 500 বিশাল একটা মান আসছে না? এটা কি সময়ের সাথে তুলনা করুন। সময়কাল বা ক্রিয়াকালের সাথে বলের সম্পর্ক 500 গুণ। যতটুকু টাইম ধরে কাজ করছে তার 500 গুণ মানের বল কাজ করছে, তাহলে 500 কি কম? না। অনেক বৃহৎ মানের বল না, সময়কালের সাথে তুলনা করে ওটাই বোঝানো হচ্ছে যে খুব অল্প সময়ের জন্য যদি বৃহৎ মানের একটি বল কাজ করে, তখন সেই বলকে বলি আমরা ঘাত বল। আর ঘাত বল আর বল, সেই ঘাত বলের ক্রিয়াকালের গুণফলকে বলবো বলের ঘাত। বুঝতে পারছি? ঘাত বলের ইংরেজি টার্ম হচ্ছে পাসিভ ফোর্স। আর বলের ঘাত যেটা, বলের ঘাত জিনিসটার ইংরেজি টার্ম হচ্ছে ইম্পালস অফ ফোর্স। এফ দিয়ে প্রকাশ করা হবে। এফ বাই টি কেন হবে? এফ, আরে আমি তো এটা বুঝানোর জন্য করছি রে ভাই। এটা সবকিছু যদি রিলে মানে একদম কি বলে এটাকে লিটারালি নিয়ে ফেলিস তাহলে সমস্যা। এফ, আমি মাত্রই বললাম ঘাত বল একটা বল, অন্য কোনো কিছু না। খালি যেই বলটা অনেক কম সময় ধরে কাজ করে ওটাকে ঘাত বল বলে, আর যেটা বেশি সময় ধরে বল কাজ করে ওটাকে বল বলে। অল্প সময় ব্যবধানে বা অল্প সময় ডিউরেশনে কাজ করে সেটাই ঘাত বল।
মানে অল্প পরিমাণ বল অল্প সময়ের জন্য কাজ করানো তো মানে এরকম কোন এক্সাম্পল আমার মাথায় এই মুহূর্তে আসতেছে না। বাট না, তখন 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 তো বল আর সময়কাল একই রয়েছে, এটাও তো ঘাত বল। হ্যাঁ, তুমি যথেষ্ট সময় দিচ্ছ, এবং ওখানকার এই এই সংস্পর্শকাল তো 0.01 সেকেন্ড, আরো কম, এক মুহূর্ত, তাও অনেক। এটা তুমি এভাবে মানতে পারবে না। তো খুব অল্প সময়ের জন্য যদি বৃহৎ মানের বল কাজ করে তাকে ঘাত বল। না, যখন তুমি গাড়ির মধ্যে 5 সেকেন্ড ধরে এক্সিলারেটর চাপ দিয়ে রাখছো, এটা তো কখনোই ঘাত বল না, 5 সেকেন্ড ধরে কাজ করছে। এই সময়কাল, সময়কাল কম সময় বল বেশি। হ্যাঁ, হ্যাঁ, এইটাই, এইটাই। ওকে, মানে এটা হচ্ছে গিয়ে ওই যে ধরো কোরআনের তাফসির ব্যাখ্যা করতে বলা বসা হয়েছে, ঠিক আছে? সবাই হচ্ছে ইউসুফ আলাহ ইসলামের কাহিনী বলতেছে যে ইউসুফ আলাহ ইসলাম জানো এত ভালো ছিল, তার দিকে একটা মহিলা এরকম এরকম করছে, সে আগায় নাই। স্যার, মহিলার নাম কি ছিল? ভুল জিনিসপত্র নিয়ে হচ্ছে গিয়ে, শুনো, সূরা কাহাফেই আছে, আজকে তো শুক্রবার, সূরা কাহাফ পড়ার সময় আছে, তাই না? পড়ে দেখো, ওই মুসা আলাহ ইসলামকে আল্লাহ তাআলা তার একটা জ্ঞানী বান্দার কাছে পাঠাইছিল, তার নাম খিজির আলাহ ইসলাম, ঠিক আছে? বলছে যে ওর কাছে গিয়ে শিক্ষা নাও। আল্লাহ তাআলা নিজে বলছে, মুসার সাথে তো আল্লাহ ভয়েস চ্যাট করতো, আল্লাহ ভয়েস চ্যাটে বলছে যাও গিয়া শিক্ষা নাও। মুসা গেছে যে হুজুর টিচার আমাদের শিখান। সে প্রথম বসে কোনো প্রশ্ন করতে পারবি না, প্রশ্ন করতে পড়াবো না। সে ওয়াদা করছে প্রশ্ন করবো না, যাওয়া শুরু করছে, একটা জাহাজে ছিল, জাহাজ পুরো করে দিছে তার শিক্ষক। প্রশ্ন করছে, ওস্তাদ এটা কেন করলেন? ওস্তাদ মনে করে দিছে, তুই না তোর না বলছিস প্রশ্ন করবি না। এরকম 3 বারের বার যখন সে প্রশ্ন করছে, তোরে আর আমি পড়াবোই না, বাদ, এবং তারা ডিসকার্ড করছে, সে আর পড়ায় নাই। বা সে মুসা আলাহিস ইসলাম আল্লাহ প্রিয় নবী, পাত্তা দেয় না, 3 বার প্রশ্ন করছে। সূরা আল বাকারায় আয়াত 67 থেকে 70-এর মধ্যে আল্লাহ তাআলা অতিরিক্ত প্রশ্ন করার জন্য বনি ইসরায়েলকে কি প্যারা দিছে সেটা বর্ণনা করছে, 67 থেকে 70। কারণ তারা অতিরিক্ত প্রশ্ন করতো, এবং আল্লাহ একবারে লিটারালি এরকম অতিরিক্ত আনমিনিংফুল প্রশ্ন করাকে অভিসম্পাত করা হচ্ছে ইনডিরেক্টলি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে, সেই প্রকৃত মুসলমান যে নিজের বাদে অন্যান্য কোনো কাজে ফোকাস করে না, নিজের কাজ ছাড়া অন্য দিকে মনোনিবেশ করে না, অভিসম্পাত করা হয়েছে directly। এই ব্যাপারগুলো বুঝতে হবে। আমরা অনেক সময় ধরো দুষ্টামি ফাইজলামি করি, এই জন্য তো তোমার বারবার করে বুঝতে হবে, এই যেগুলো বলতেছে এগুলো পড়া সম্ভব, বলো, বলো না মিনা, শুক্রবার দিন গুনাহ কামায় না, এই যে এটা করা অভিসম্পাত করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একবার এরকম মজলিসে, তার মজলিসে একজন অন্ধ ব্যক্তি আসছে, সে 2-3 বার একটা সেম প্রশ্ন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে করছে। তার মানে মুখায়বে একটু বিরক্তির ভাব আসছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছে। এরকম করা যাবে না। অন্ধ লোকের প্রশ্নে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিরক্ত হয়ে, তার মুখে একটু বিরক্তি আসছে, যে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছে। এরকম করা যাবে না। তুমি লিডার, তুমি এরকম করতে পারবে না। অন্ধ লোক কি দেখে? দেখছে? দেখে নাই, তাইলে কেন? কারণ বাকিরা তো দেখতেছে, তারা তো বুঝে যাবে যে এরকম লোকরে এরকম ইগনোর করা যায়, বুঝছো? এগুলো করা যাবে না। শোনো, ধরো শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, মসজিদে যাচ্ছি, তাতেই যে ইসলামের অনেক বড় ফলোয়ার হয়ে গেলাম, না। নিজের জীবন আচরণে এগুলোকে নিতে হবে। এবার মজার সম্পর্কে আসি। সূরা আল হুমাযা বোধ হয়, মানে বলা হয়েছে যে জাহান্নামের ফুয়েল হচ্ছে সেই সকল লোকের রক্ত মাংস আর হাড্ডি, যারা সবসময় মানুষের ফান, মানে ফান করে মানুষকে নিয়ে। আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। দেখ, শয়তান আর আদম আলাইহিস সালামের মধ্যে পার্থক্য কি? শয়তানও একটা ভুল করছে, ওরে বলছে সিজদা করো, সিজদা করে না। আদম আলাইহিস সালামেরও বলছে তুই এই ফল খাইস না, ওই খাইছে। দুইজনই ভুল করছে। ভুল করার পর কি করছে? আল্লাহ রাইকা জিজ্ঞেস করছে, শয়তান তুই কেন এই কাজ করছিস? আদম তুই কেন এই কাজ করছিস?
শয়তানের পরের অ্যান্সার ছিল যে হয়তো মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি, এই জন্য আল্লাহ তারে আজীবনের জন্য অভিসম্পাত করছে। আর আদমরে ডাকার পর যখন জিজ্ঞেস করছে, আদম কোনো বলে না এইটা করছি ওই জন্য করছি ওই জন্য করছি, না, ডিরেক্টলি রব্বানা জালামনা আতিনা কি রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল ফাসিকিন, যে আল্লাহ নিজের উপর জুলুম করছি, মাফ করে দাও। বুঝতে পারছি? এইগুলা মানে বুদ্ধিমানের জন্য ইশারায় যথেষ্ট। হাদিস আছে না, এগুলা বুদ্ধিমানের জন্য ইশারা হিসেবে দিয়ে দেওয়া আছে যে ভাই ডিফেন্ড করবো না আমাদের প্রথম, হ্যাঁ আমি জানি আমাদের প্রথম হচ্ছে কি ডিফেন্ড করা, কিন্তু এগুলো করবো না। এবং পড়ার এত কথা তো আসতোই না যদি 9:30 থেকে আমি পড়াইতে পারতাম, যদি নিজেরা নিজেরা থাপড়াথাপড়ি না করতাম। ঘাত বল এবং বলের বলের ঘাত বুঝাইস এই জন্যই না, বুঝছো, টিচাররা কোনো কিছু ওই পড়ার বাইরে বইয়ের বাইরে এক্সট্রা কিছু বুঝাইতে যায় না। বুঝাইতে গেলে তোমরা এরকম করো, আমাদের পড়ানোর সময় নষ্ট হয়, আমাদের মাথার উপর প্রেশার পড়ে, আমরা সিলেবাস শেষ করতে পারি না, এবং গার্ডিয়ানরা পরে আমাদেরকে বকা দেয়। এবং তোমার এই কথাটা এখন বলা দরকার ছিল না। ইনান, সংযম, এক্স্যাক্টলি। সো ঘাত বল, বলের ঘাত, আজকে সবাই খুব শিক্ষা দিয়ে ফেলছি তাই না? কিন্তু এই শিক্ষাগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? সূরা আল কাহাফ পড়ো, সূরা আল বাকারা পড়ো। সূরা আল বাকারার মধ্যেই মনে হয় এই যে আদম আর শয়তানের মাফচার ঘটনাটা আছে। মানে এই জিনিসপত্রগুলা পইরা বুঝো, এবং নিশ্চয়ই কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। ইন্নামাল আমালু বিন্নিয়াত। ঠিক আছে, তুমি কোন নিয়তে পড়তে বসতেছো, কোন নিয়তে প্রশ্ন করতেছো, সেই জিনিসটা ডিটারমাইন করবে তোমার পড়াটা ভিতরে কতটুকু থাকবে কতটুকু থাকবে না। সো দুইটা জিনিস বললাম আজকে নতুন, একটা হচ্ছে ঘাত বল আর একটা হচ্ছে বলের বল। ঘাত বলকে আমরা বলতেছি এমন একটা বল যেহেতু অল্প সময়ের জন্য কাজ করে এবং অধিক পরিমাণ বল, এবং বলের ঘাত হচ্ছে বলের ফলাফল, বল প্রয়োগের ফলে যে ফলাফলটা হয় সেই ফলাফলটা ক্যালকুলেট করি। ফলাফলটা কি? ফলাফলটা হচ্ছে ভরবেগ পরিবর্তিত হচ্ছে, কতটুকু ভরবেগ পরিবর্তিত হচ্ছে সেই ফলাফলটুকুই আমি ক্যালকুলেট করছি। ঠিক আছে? এখন আমরা বলছিলাম নিউটনের প্রথম সূত্র থেকে বলের গুণগত সংজ্ঞা পাইছি, বলছিলাম বলের পরিমাণগত সংজ্ঞা থেকে পাচ্ছি। এটা একটা এমসিকিউ অবজেক্টিভ হিসেবে আসতে পারে যে বলের পরিমাণগত সংজ্ঞা আসতেছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। মানে বল কিভাবে ক্যালকুলেট করবা, বল ক্যালকুলেশনের জন্য সমীকরণ কি, সেই সমীকরণটা হচ্ছে গিয়ে দুইটাই লিখবো, দ্বিতীয় সূত্র লিখবো না, আমরা লিখবো বল হচ্ছে এমন একটি ভৌত রাশি যা কোনো বস্তুর জড়তাকে পরিবর্তন করে বা করতে চায়। এরপরে লিখবো যেই পরিমাণ বল প্রয়োগ করলে, মানে যেই ভৌত রাশি প্রয়োগের জন্য একটি নির্দিষ্ট ভরের বস্তু ত্বরণ অর্জন করে তাকেই বল বলে। বলের এসআই একক নিউটন। অথবা এই কথাটা ইনক্লুড করতে পারো, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হারই তার উপর প্রযুক্ত বলে সমানুপাতিক। এটাও অ্যাড করতে পারো তুমি চাইলে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এবং আমরা বলছি যে সকল সংজ্ঞায় সমীকরণ দেওয়া যাবে সমীকরণ দিব। তার মানে বলের সংজ্ঞায় কি সমীকরণ দেওয়া যাবে? সমীকরণ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কথাটা বলে নিব, সবাই বলবে না, তোমরা বলবা যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগের মুহূর্তে বস্তুর ভর অপরিবর্তিত থাকে এবং বেগের মান পরিবর্তিত হতে থাকে, সেই ক্ষেত্রে এম ভরের বস্তুর উপর প্রযুক্ত বল এফ ইকুয়ালস টু এম। হ্যাঁ, এটা দিতে হবে বলতে আমি তোমাদেরকে দিতে বলতেছি, এই জন্যই কথাগুলো লিখাইছি আমি আজকে। সবাই লিখবে না, সবাই লিখবে না বলে সবার নাম্বার কম থাকবে। তোমরা যখন এগুলা ইনক্লুড করবা তোমার খাতায়, তখন এগুলা স্ট্যান্ডার্ড একটা অ্যান্সারে চলে যাবে। বুঝতে পারছি? কারণ বলের সমীকরণ সবসময় এফ ইকুয়ালস টু এম এ ডেল্টা পি বাই টি, আবার সবসময় সো এফ ইকুয়ালস টু ডেল্টা পি বাই টিও বলতে পারো, এটা যে কোনো ক্ষেত্রে। এটা লিখলে হবে, কিন্তু সব স্যাররা এফ ইকুয়ালস টু এম এ দেখতে পছন্দ করে। দেখো কোনটা লিখলে হবে, এটা কোনটা লিখলে হবে না, এটা আমি তোমাকে বলে দেবো, আমার জন্য হইতো। কিন্তু টিচাররা কি এক্সপেক্ট করে, বইয়ে লেখা আছে এফ ইকুয়ালস টু এম এ, সো ওরা এক্সপেক্ট করে তুমি এফ ইকুয়ালস টু এম এ কোথাও না কোথাও তুমি দিবা, কারেক্ট শর্তটা লিখে দিবা। এখন তুমি বলতে পারো যে স্যার 1 নম্বরের সংখ্যার জন্য এতগুলো সমীকরণ লিখবো, লিখতে হবে, এতগুলো সমীকরণ আছে, এই পুরোটা লিখলে তোমার উত্তরটা
মানে পারফেক্টের থেকেও পারফেক্ট, এর থেকে বেশি পারফেক্ট করা যায় না। তুমি পরীক্ষা হলে একদিনে লিখতে পারবে না, বাসায় বসে তোমাকে এই উত্তরগুলো সাজাইতে হবে, নোট করতে হবে, যেটা আমি হোমওয়ার্ক হিসেবে জমা দিতে বলছি। তোমাদের আজকের কাজ থাকবে বাসায় গিয়ে লিখে রাখো। বাসায় গিয়ে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র পর্যন্ত ভালো মতো কমপ্লিট করছি না? নিউটনের প্রথম সূত্র আমি জড়তা পড়াইছি, বলের গুণগত সংখ্যা পড়াইছি, প্রথম সূত্র কি জিনিস পড়াইছি, দ্বিতীয় সূত্র এসে আমরা হচ্ছে গিয়ে যে বল পড়াইলাম, ভরবেগের পরিবর্তন দেখলাম, ভরবেগের পরিবর্তনের হার দেখলাম, বল দেখলাম, বলের ঘাত দেখলাম, ঘাত বল দেখলাম, তাই না? এই পুরো জিনিসপত্রগুলো পরীক্ষায় যদি এই প্রশ্নগুলো আসে, সংজ্ঞা কিভাবে লিখবো সেটা লিখা কি করবা, আমার ফেসবুক গ্রুপে পোস্ট দিবা। নিয়ে আসা দরকার নাই, আজকে হোমওয়ার্ক দিয়ে দিলাম, যত তাড়াতাড়ি দিতে পারবা তত তাড়াতাড়ি গুরুর চমৎকার। শোনো, একটু কষ্ট করো ভাই, আমি আবারও বলতেছি সময় নাই। আজকে এপ্রিলে কয় তারিখ? 25 তারিখ। এপ্রিল মাস শেষ, বছরে আর কয়টা সময় আছে, দিন আছে? 8টা মাস। এই 8 মাস আর সামনে আছে আর 3 মাস। 8 আর 3 কয় মাস? 11 মাস। 11 মাস ইন্টু 30 দিন, কত দিন দেখো তো? 11 ইন্টু 30 গুণ করে দেখো কত। তাহলে এসএসসি পরীক্ষায় বাকি আছে আর 330 দিন। 30 দিন ফালাই দাও, হাইয়েস্ট 300 দিন আছে, কারণ মাঝখানে ঈদ মিদ পড়বে না। তারপর দেখা যাবে যে তুমি অসুস্থ থাকবে না 2-1 দিন, ওই দিনে পড়াশোনা হবে না। 30 দিন বাদ দাও, আসলে আছে 10 দিন, 10 মাস, মানে 30 দিন ইন্টু 300 বাদ। ওকে, আল্লাহ হাফেজ।